তাহলে আমি হাজিরা করছি 401 Yes, sir. 2 Yes, sir. 3 Check. 3 আসো মানিক আছো? স্যার জি স্যার আসি 404 Yes, sir. 5 6 রকি 6 7 8 Present, sir. স্যার 5 আছে স্যার 5 Present, sir. 5. আচ্ছা 409 10 10 না 11 12 প্রেজেন্ট স্যার 412 13 Present, sir. 14 Present, sir. 15 আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম Present, sir. তো প্রেজেন্ট করা হয়েছে স্যার। 16 স্যার 407 স্যার। ওয়েট করো আসছি 16 Present, sir. 17 প্রেজেন্ট স্যার 18 19 20 Sir, 18 present. 20 21 22 502 22 আছো Present, sir. জি স্যার 23 24 Present, sir. 25 26 Present, sir. 27 28 প্রেজেন্ট স্যার 29 প্রেজেন্ট স্যার। 30 প্রেজেন্ট স্যার। 31 Present, sir. 32 Present, sir. 33 34 35 প্রেজেন্ট স্যার। এবার বলো পিছনে বাদ পড়েছে কার কার 402 স্যার 407। 402 দেওয়া হয়েছে 407 নাফিস জি স্যার। দেওয়া হয়েছে আর কেউ পরেশ এমন এরপর আর কেউ আছো নাই আমরা চূড়ান্ত হিসাব করছিলাম চূড়ান্ত হিসাবে যে মূল বিবরণীটা তোমাদেরকে দিয়েছিলাম সেই মূল বিবরণী থেকে 1 নম্বরের যে পয়েন্টটা নিট বিক্রয় এটা আমি তোমাদেরকে শিখাইছি এবং একটা অঙ্ক থেকে আমি তোমাদেরকে দেখাইছি যে নিট বিক্রয় বের করার পর সেখান থেকে কিভাবে বিক্রয় ভ্যাটটা বের করতে হয় এবং একটা অঙ্ক আমরা হাতে হাতে করেছিলাম এবং আরো 2টা অঙ্ক আমি তোমাদেরকে করার জন্য দিয়েছিলাম ঠিক না তোমাদেরকে 2টা অঙ্কের নেট বিক্রয় বের করতে দেওয়া হয়েছিল জি স্যার জি স্যার বলছিলেন। আলী আকরাম তুমি কি অঙ্ক 2টা করছো
আলী আকরাম 401। জি স্যার, জি স্যার। তুমি কি অঙ্কগুলো করছো? নেট বিক্রয় বের জি করার স্যার, জন্য যে করছি। অঙ্ক দিয়েছে, তুমি প্রথম জি অঙ্কটা স্যার, দিবা, করছি। প্রথম অঙ্কটা দিবা, 2 নাম্বারটা দিবা। ছবি দিয়ে দাও। কামরুল 402। ওয়ালাইকুম আসসালাম। কামরুল 402। কামরুল 402। আলিফ 403। আলিফ। তালহা 404। সারোয়ার 405। না স্যার। রকি 406। জি স্যার, প্রেজেন্ট স্যার। তুমি কি অঙ্ক দুইটা করছো রকি? জি স্যার। অঙ্ক দুইটা করছো? নিট বিক্রয় বের করতে দেওয়ার জন্য যে দুটো অঙ্ক দেওয়া ছিল, তুমি কি অঙ্ক দুইটা করছো? স্যার একটা করছি স্যার। কোনটা? 2 নাম্বারটা না 3 নাম্বারটা? কোনটা করেছো? 407 নাফিস। স্যার 3 নাম্বারটা করছি স্যার। কে? রকি? স্যার আমি স্যার, না স্যার নাফিস স্যার 407। আচ্ছা, তুমি 3 নাম্বারটা দাও। ভুল হইতে পারে স্যার, 3 নাম্বার সমস্যা। দাও, তুমি 3 নাম্বারটা দাও। স্যার দিয়ে দিছি স্যার। আচ্ছা, এবার তোমরা দেখো, আকরাম দাওনি? আকরাম? স্যার আকরাম বলে ছবি দিছে, কিন্তু নেট প্রবলেমের জন্য ছবি যাইতেছে না। ও আচ্ছা 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 টাইম লাগবে যাইতে আর কি। আচ্ছা আচ্ছা, আসু কথা। সাজ্জাদ নাফিস 400। আচ্ছা, সাজ্জাদ হোসেন মজুমদার। সাজ্জাদ 408। 408 সাজ্জাদ হোসেন মজুমদার। জি স্যার, কথা শুনতেছেন না স্যার? হ্যাঁ, তুমি কি অঙ্কটা করেছো? না স্যার, খেয়াল নেই। তো বাড়ির কাজ করো নাই? 412 পারভেজ। পারভেজ 412। রিফাত 413। স্যার চেষ্টা করছি, পারিনি স্যার। আচ্ছা, 414 জয়। 12 স্যার। 414 জয়। 415 শাকিল। 416 শাহেদ। 417 রুবায়ের। 418 তানভীর। তানভীর, Yes, sir. বাড়ির কাজ করেছো? No, sir. হাফিজ 422। 422 হাফিজ। 424 মাহবুব। 426 সিয়াম। সিয়াম, জি স্যার। বাড়ির কাজ করেছো? না স্যার, বাইরের কাজটা স্যার করি নাই। মিনহাজ 428।
মিনহাজ 428 বাড়ি কাজ করেছো? মারুফ আহমেদ শিশির 429। চেষ্টা করছিলাম স্যার। আচ্ছা 430 রাসিব। না স্যার। 431 সাগর। স্যার দুর্ভাগ্যজনক ভাবে করিনি। সাইম নাসের 432। স্যার বলেন। বাড়ি কাজ করেছো? স্যার করছিলাম। 2 নম্বর অঙ্কটা পাঠাও। আচ্ছা স্যার। তোমরা দেখো আমরা নিট বিক্রয়টা বের করতে চেয়েছিলাম। তোমাদের মধ্যে যারা চেষ্টা করেছো কিন্তু করতে পারোনি তাদেরকে আমি বলছি নিট বিক্রয় 411 স্যার। নিট বিক্রয়টা বের করতে গিয়ে আমরা বিক্রয়ের সঙ্গে যে সমস্ত আইটেমগুলো যোগ হয় আগে তাদেরকে যোগ করি, আর যে আইটেমগুলো বিক্রয় থেকে বাদ যায় তাদেরকে আমরা বাদ দেই। এখন কোন কোন আইটেমগুলো সাধারণত বিক্রয়ের সাথে সমন্বয় হয় সেইটা আমরা এখন ভালো করে খেয়াল করব এবং সেইটা আমরা ভালো করে বুঝে নেব। কারণ বিশদায় বিবরণী করতে গিয়ে তোমার সর্বপ্রথম কাজই হচ্ছে নিট বিক্রয় বের করা। তুমি যদি তোমার বিশদায় বিবরণী থেকে নিট বিক্রয় বের করতে গিয়ে ভুল করে ফেলো, তোমার পুরো বিশদায় বিবরণীটা ভুল হয়ে যাবে। তাই সর্বপ্রথম এক মিনিট, হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আমরা কোন কোন আইটেমগুলোর সঙ্গে বিক্রয় আমরা সমন্বয় করি সেটা শেখানোর জন্য আমি একটা অঙ্ক তোমাদেরকে হাতে হাতে করে দিয়েছিলাম, সেটা ছিল 1 নম্বর অঙ্ক। সেখানে বিক্রয় ছিল, বিক্রয় ফেরত ছিল যেটা বিক্রয় থেকে বাদ যায় তোমরা জানো, বিক্রয় বাট্টা ছিল, এটা হচ্ছে বিক্রয় বাট্টা কারবারি বাট্টা। আমি বলেছিলাম যে নিট বিক্রয়ের উপর সবসময় ভ্যাট ধরতে হয়, তবে সেই নিট বিক্রয় বের করতে গিয়ে বিক্রয় বাট্টাটা বাদ দেবে না। বিক্রয় বাট্টা ছাড়া বাকি সকল সমন্বয় করার পর যে নিট বিক্রয় পাওয়া যায় সেটার উপরেই ভ্যাট ধরতে হয়। ভ্যাটটা বাদ দিয়ে তারপরে বিক্রয় বাট্টাটা বাদ দিবে। আমি কিন্তু এই কথাটা তোমাদেরকে বলেছিলাম এবং নোটও করায় রেখেছিলাম যে নিট বিক্রয়ের উপর ভ্যাট ধরতে হয়, তবে সেই নিট বিক্রয় বের করার সময় বিক্রয় বাট্টা বা কারবারি বাট্টা বাদ দেওয়া যায় না। কারবারি বাট্টা বা বিক্রয় বাট্টা ছাড়া বাকি সকল সমন্বয় করার পর যে নিট বিক্রয়টা বের হবে সেই নিট বিক্রয়ের উপর আমরা ভ্যাটটা ধরবো। খেয়াল থাকে যায়। বিক্রয় পরিবহন এটা বিক্রয়ের সঙ্গে কোনো সম্পর্ক নাই, এটা পরিচালন ব্যয় ছিল। বিক্রয় কর্মীর বেতন এটাও বিক্রয়ের সঙ্গে কোনো সম্পর্ক নাই, এটা পরিচালন ব্যয় ছিল। এই ছিল আমাদের সমন্বয়। আর নিচে একটা অলিখিত বিক্রয় ছিল ক নম্বর সমন্বয়, যেটা সরাসরি বিক্রয়ের সঙ্গে যোগ হয়। আর মুনাফাবিহীন পণ্য বিক্রয়, তোমরা এই সমন্বয়টা জানো সবাই। মুনাফা ছাড়া যে পণ্যটা বিক্রয় করা হয় এটাকে বিক্রয় হিসাবেও গণ্য করা হয় না, এটাকে ক্রয় হিসাবেও গণ্য করা হয় না। সেই জন্য এই আইটেমটাকেও আমরা বিক্রয় থেকে বাদ দিই। আর আমি তোমাদেরকে এই অঙ্কটার সলিউশন করে দেখিয়েছিলাম। প্রথম যে অঙ্কটা আমি সমাধান করেছিলাম, এই যে অঙ্কটার সলিউশন করে দিয়েছিলাম, দেখো এখানে প্রথমে আমরা বিক্রয়টাকে 2 নম্বর কলামে রেখেছি। এখান থেকে যে আইটেমটা যোগ হবে আগে সেটাকে যোগ করেছি, যোগ বিক্রয় অলিখিত বিক্রয়। এরপরে যেটা বাদ যাবে, যেমন বিক্রয় ফেরত বাদ যাবে, বিক্রয় ফেরত বাদ দিয়েছি। মুনাফাবিহীন পণ্য বিক্রয় বাদ যাবে, বাদ দিয়েছি। বাদ দেওয়ার পরে আমরা পেয়ে গেছি নিট বিক্রয়। এবার এই নিট বিক্রয়ের উপরে আমরা ভ্যাট ধরেছি, ওই যে নিচে এই নিট বিক্রয়টার উপরে আমরা ভ্যাট ধরেছি, এটাই আমাদের নিট বিক্রয়। এই নিট বিক্রয়ের উপরে আমরা ভ্যাটটা ধরেছি, তোমরা দেখো ৯৯,০০০ উপর আমরা ওই যে নিচে ভ্যাটটা ধরেছি ভাগ ১১৫ গুণ ১৫। এবার ওই ভ্যাটের পরিমাণটা আমরা বাদ দিয়ে দিয়েছি,
তারপর বিক্রয় বার্তাটা বাদ দিয়েছি, তাহলে আমরা নিট বিক্রয়টা পেয়ে গেছি। আমি এইভাবে তোমাদেরকে নিট বিক্রয়টা বের করা শিখিয়েছিলাম এবং আমি বলেছিলাম যে এভাবে তোমরা যদি 2টা অঙ্কের মধ্যে নিট বিক্রয়টা বের করো তাহলে তোমাদের কিন্তু আর কখনোই বিশদ আয় বিবরণী করতে গিয়ে নিট বিক্রয় বের করতে কোনো অসুবিধা হবে না। তো এটা মনোযোগ দিয়ে তোমরা শুনোনি বা এখন ভালো করে শুনে নাও। আমি 2 নাম্বার এবং 3 নাম্বার অঙ্কটা আবারও চেক করছি। সায়েম নাসেরের আমি 2 নাম্বার অঙ্কটা চেক করছি। 1 নম্বর অঙ্কটা করেছি, এই যে 2 নম্বর অঙ্কটা দেখো। এই 2 নম্বর অঙ্কটার মধ্যে যে আইটেমগুলো ছিল, এখানে বিক্রয় দেওয়া ছিল 80,000, বিক্রয় ফেরত ছিল, তোমরা জানো যে এটাও বিক্রয় থেকে বাদ যাবে। কারবারি বাট্টা, তাহলে এটা কারবারি বাট্টা আর বিক্রয় বাট্টা এখন একই ব্যাপার, এটাকে আমরা সবার শেষে বাদ দেব। কমিশন প্রদানের সঙ্গে বিক্রয়ের কোনো সম্পর্ক নেই, বিজ্ঞাপন খরচের সঙ্গে বিক্রয়ের কোনো সম্পর্ক নেই। ক নম্বর বলছে সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 20,000 টাকা, এর মধ্যে 5,000 টাকার বিক্রিত পণ্য অন্তর্ভুক্ত রয়েছে যা এখনো ক্রেতাকে সরবরাহ করা হয়নি। ক্রেতাকে সরবরাহ করা হয়নি বলে মালটা এখনো সমাপনী মজুদে রয়েছে, কিন্তু বিক্রয় হিসেবে এটা গণ্য করা হয়ে গেছে। সেই জন্য বিক্রয়ের সঙ্গে এই 5,000 টাকার আর কোনো সম্পর্ক নাই, অর্থাৎ বিক্রয়ের সঙ্গে এই 5,000-এর আর কোনো সমন্বয়ের প্রয়োজন নেই, কারণ ওনারা বলেই দিয়েছে যে সমাপনী মজুদের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, বাট এই 5,000 মাল বিক্রয় হয়ে গেছে, খালি এখনো কাস্টমারের কাছে সরবরাহ করা হয়নি। এই অসরবরাহকৃত পণ্য সমাপনী মজুদকে কমাবে, কিন্তু বিক্রয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই, খেয়াল রাখবেন। আর বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য বিক্রয়, বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য বিক্রয় কথাটার মানে হলো যে এমন কারোর কাছে আমি পণ্যটা বিক্রয় করেছি যে তিনি কাস্টমার কাছে যদি এই মালগুলো বিক্রয় করতে না পারেন তো উনি আমাকে আবার সেই মালটা ফেরত দিয়ে দেবেন। এই শর্তে আমি যার কাছে পণ্য বিক্রয় করেছি এই বিক্রয়টাকে বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য বিক্রয় বলা হয়। এই ধরনের বিক্রয় যতক্ষণ পর্যন্ত বিক্রয় হয়েছে বলে নিশ্চিত না হওয়া যায় ততক্ষণ পর্যন্ত এটাকে বিক্রয় হিসেবে গণ্য করা যায় না। সেই জন্য এই বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য বিক্রয় মূল্যটা সবসময় বিক্রয় থেকে বাদ দিয়ে দিতে হয়। আমাদের এই অঙ্কে আর কোনো আইটেম ছিল না। আমরা এখন দেখি সায়েম নাসের এই 2 নম্বর অঙ্কটা কতটুকু করতে পেরেছে। সায়েম নাসের 2 নম্বর অঙ্কটা কতটুকু করতে পেরেছে আমি একটু সেটা দেখি। তোমরা দেখো সায়েম নাসের অঙ্কটা করেছে। ও বিক্রয় লিখেছে 80,000, কিন্তু ক্রেতাকে সরবরাহটা ও বিক্রয়ের সঙ্গে যোগ করে দিয়েছে, এটা হবে না। সায়েম নাসের এটা কেটে দাও, এটা কেটে দাও। ওই যে তুমি অসরবরাহকৃত পণ্য যেটা সেটাকেও বিক্রয়ের সঙ্গে যোগ করে দিয়েছো, এটা বিক্রয়ের সঙ্গে যোগ করা হবে না, এটা অলিখিত নয়, খালি ক্রেতাকে সরবরাহ করা হয়। এই দেখো সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 20,000 টাকা, এর মধ্যে 5,000 টাকা বিক্রিত পণ্য, মানে এটা অলরেডি বিক্রিত পণ্য। ওনারা যখন বিক্রিত পণ্য বলছে তার মানে পণ্যটা বিক্রয় হিসেবে অন্তর্ভুক্ত হয়ে গেছে, অন্তর্ভুক্ত রয়েছে, যা এখনো ক্রেতাকে সরবরাহ করা হয়নি। ক্রেতাকে সরবরাহ করা হয়নি কিন্তু এখনো পর্যন্ত পণ্যটা কিন্তু সমাপনী মজুদের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, তাই এটাকে আবার বিক্রয় হিসেবে গণ্য করার কোনো প্রয়োজন নেই। তুমি কি আমার কথা বুঝতে পারছো সায়েম? এটাকে এই কারণে এখনো পর্যন্ত বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত, যেহেতু এটাকে সমাপনী মজুদের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, কিন্তু এই মালটা অলরেডি বিক্রিত পণ্য বলে দিয়েছে না, বিক্রিত পণ্য বলেছে মানে এটা অলরেডি বিক্রয় হয়ে গেছে, তাই আবার এটাকে বিক্রয় হিসেবে গণ্য করতে হবে না। তাই এই 5,000 টাকা তুমি বিক্রয়ের সঙ্গে যোগ করতে পারবে না, এটা কেটে দাও। তাহলে তোমার এখানে বিক্রয়ের পরিমাণটা 80,000-ই থাকবে। এবার বাদ বিক্রয় ফেরত 3,000, এটা ঠিক আছে। আর বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য বিক্রয় 10,000, এটাও ঠিক আছে। তুমি যদি এখন 80,000 থেকে 13,000 বাদ দিয়ে দাও, এই জিনিসটা স্যার আমার ক্লিয়ার কনসেপ্ট না স্যার। ওই যে বিক্রয় শর্তে পণ্য বিক্রয়, স্যার এখানে তো স্যার পণ্যটা পুরোপুরি বিক্রয়টা হয় নাই, শর্তে বলে দিছে, এটা কেন স্যার আমি বাদ দিব স্যার? ও তুমি তো একটু আগে বললা যে বিক্রয় হয় নাই,
তাহলে আমি কেন বাদ দিব? বিক্রয় না হলে কি এই পণ্যটা বিক্রয় হিসেবে গণ্য করা যায়? বলো তো। না স্যার। যে পণ্যটা বিক্রয় হয়নি সেই পণ্যটা আমি যদি এখন বিক্রয় হিসেবে গণ্য করি, আমি কি তাহলে ঠিক করেছি? না স্যার, এটা তো হইব না স্যার। এই জন্যই বাদ দিয়েছি, বুঝছো? প্রশ্নে আর কি মানে গণ্য করছিল 10,000 টাকা, এই জন্য স্যার বাদ দিয়ে দিছি স্যার। মানে বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য বিক্রয় করা হয়েছে 10,000, যেটা কিনা বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। আমাদের কাজ হলো ওই পণ্যটাকে বিক্রয় হিসেবে গণ্য করা যাবে না, সেজন্য আমরা ওটাকে বিক্রয় থেকে বাদ দিয়ে দিয়েছি, বুঝছো? ওকে স্যার, বুঝতে বিক্রয় পারছি। অথবা ফেরত শর্তে যে মালটা আমি বিক্রয় করেছি এটা আমার বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, কিন্তু মালটাকে বিক্রয় হিসেবে গণ্য করা যাবে না, এই জন্য আমরা ওটা বিক্রয় থেকে বাদ দিয়ে দিয়েছি, বুঝছো? জি স্যার। আচ্ছা, তো এখন 80,000 থেকে 13,000 বাদ দিলে এখানে কত থাকে? 77,000, তাই না? জি স্যার। 77 না 67,000? 67,000। 60,767। এই স্যার এখানে স্যার ওই যে বিক্রয় ফেরত আর হইতেছে ফেরত শর্তে পণ্য বিক্রয়, এখানে স্যার দুনো জায়গায় স্যার বাম পাশে স্যার বাদ লেখা হয়েছে স্যার। স্যার বাদ যদি স্যার আমি এক জায়গায় মানে নিচে শুধু লাস্টে যদি বাদ লিখি না, তাহলে স্যার সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা নাই। একবার বাদ লিখে সব আইটেম ওটার আন্ডারে লেখা অসুবিধা না, দুইবার বাদ লেখা দরকার। কারণ হচ্ছে দুইবার বাদ লিখলে স্যার মনে হয় যে এই যে সামনের ঘরে স্যার বিয়োগ চিহ্ন হবে স্যার। ব্যাস ব্যাস, হয়েছে হয়েছে। এবার দেখো, ও যে অ্যামাউন্টটা পেয়েছে সেই অ্যামাউন্টটা হবে এখন 67,000। ও এখন এখান থেকে বিক্রয় ভ্যাটটা বাদ দিয়েছে, হ্যাঁ এই কাজটাও ঠিক আছে, কিন্তু অ্যামাউন্টটা ঠিক নাই, কারণ ও 67,000-এর উপরে ভ্যাটটা ধরে নাই। 67,000-এর উপর ভ্যাটটা ধরে নাই। এখানে 67,000 ভাগ 115 গুণ 15, তাহলে ওর বিক্রয় ভ্যাটের পরিমাণটা বের হবে, সঠিক বিক্রয় ভ্যাটের পরিমাণটা বের হবে, ওর ফরম্যাটটা ঠিক আছে। আচ্ছা, বিক্রয় ভ্যাটটা কত হবে সাইম নাসের? স্যার 8,739। সেইটা বাদ দেওয়ার পর যে অ্যামাউন্টটা আসবে, এবার ওখান থেকে বিক্রয় বাট্টাটা বাদ দিতে হবে। এই ফরম্যাটটাও ঠিক আছে, আইটেমগুলো লেখার সিস্টেমটা ঠিক আছে, শুধুমাত্র একদম প্রথমে ওই 5,000 টাকাটাও যোগ করে দেওয়ার কারণে ওর অ্যামাউন্ট গুলো ডিফারেন্ট হয়ে গেছে। এছাড়া ওর ওই একটা ভুল ছাড়া ওর আর কোনো ভুল হয়নি, ও অঙ্কটা পেরেছে, ও অঙ্কটা পারছে। বিক্রয় ভ্যাট 72,000 বা যে অ্যামাউন্ট আসে তাকে 115 দিয়ে ভাগ আর 15 দিয়ে গুণ। হ্যাঁ সাইম নাসে, তুমি অঙ্কটা পেরেছো, শুধু ওই একটা ভুলের জন্য তোমাকে 3 দেওয়া হবে। আচ্ছা, এবার আমি 3 নম্বর অঙ্কটা একটু দেখবো। এবার আমি 3 নম্বর অঙ্কটা একটু দেখবো। তোমরাই দেখো 3 নম্বর অঙ্কটার মধ্যে আমাদের কি কি আইটেম ছিল। নিট বিক্রয় বের করতে দিয়েছিলাম তোমাদের, তোমরা পড়াশোনা কম করছো, এই কারণে তোমরা আবার পিছায় পড়বে। বিক্রয় 2,50,000, এখান থেকে বিক্রয় ফেরতটা আমরা বাদ দেব। কারবারি বারটা এবারও একই রকম ঘটনা ঘটবে, বিক্রয় পরিবহনের সঙ্গে বিক্রয়ের কোনো সম্পর্ক নাই, অনাদায় পাওনার সাথেও বিক্রয়ের কোনো সম্পর্ক নাই, কিন্তু সমন্বয়ের মধ্যে বলছে খরিদ্দার কর্তৃক পণ্য ফেরত 2,000 টাকা যা হিসাবভুক্ত হয়নি, উক্ত পণ্যের ক্রয় মূল্য ছিল 1,500 টাকা। তোমরা মনে রাখো, এই যে খরিদ্দারের মধ্যে প্রত্যেক যে পণ্য ফেরত, এটাকে আমরা অলিখিত বিক্রয় ফেরত বলি। খরিদ্দার যখন ফেরত দিচ্ছে এটা বিক্রয় ফেরত, আর এটাকে আমরা অলিখিত বিক্রয় ফেরত বলি। পরের লাইনটা বুঝাইলো স্যার, এখানে উক্ত পণ্যের আবার ক্রয় মূল্য 1,500 টাকা। এটার অন্য একটা ট্রিটমেন্ট রয়েছে, কারণ বিক্রয় ফেরত হলে সেটা আবার সমপণ্যের মজুদের সঙ্গে যোগ হয়, সমপণ্যের মজুদের সঙ্গে যখন যোগ হবে তখন ওই পণ্যের ক্রয় মূল্যটা যোগ হবে, এই জন্য এটা দেওয়া হয়েছে। কিন্তু আমাদের বিক্রয় মূল্যটা কত? 2,000 টাকা না? ওটা তো ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্যটা কত ছিল? 2,000 ছিল না? তাহলে আমরা বিক্রয় ফেরত হিসেবে 2,000 টাকাই গণ্য করব। 2,000 টাকা বাদ। তার মানে হচ্ছে এই বিক্রয় ফেরতটাকে আমরা বলি অলিখিত বিক্রয় ফেরত, আর 2 নম্বরে যেটা রয়েছে এটা লিখিত বিক্রয় ফেরত। তাহলে বিক্রয় থেকে লিখিত বিক্রয় ফেরতটাও বাদ যাবে, আর এই অলিখিত বিক্রয় ফেরতটাও বাদ যাবে। তাহলে লিখিত বিক্রয় ফেরতটাও বাদ দেব, অলিখিত বিক্রয় ফেরতটাও বাদ দেব। তাহলে মনে রেখো দুটোই বাদ যাবে, ওদেরকে তুলসী পাতা দিয়ে যাবে। জি স্যার, বুঝতে পারছি স্যার, এই জিনিসটা ভুল করছি স্যার আমি। তাহলে ভালো করে খেয়াল রেখো,
আমরা আর সবার নিচে দেখো ওনার একটা অলিখিত বিক্রয়ের পরিমাণটা বলে দিয়েছে 20,000 টাকা। অলিখিত বিক্রয় কিন্তু বিক্রয়ের সাথে যোগ হয়। অলিখিত বিক্রয় কিন্তু বিক্রয়ের সাথে যোগ হয়। আচ্ছা, আমি এই অঙ্কটা পাঠাতে বলেছিলাম কাকে? আমারে স্যার 407। নাফিস। তো চলো দেখি আমরা নাফিস কি করেছে অঙ্কটা একটু দেখি। দেখো বিক্রয় লিখেছে 2,50,000। অলিখিত বিক্রয় অর্থাৎ যেটা যোগ করা সেটা সবার আগে যোগ করবে। যে সমস্ত হ্যাঁ, স্যার। আইটেম গুলো যোগ হয় তাদেরকে সবার আগে যোগ করতে হয়, এটা একটা সৌন্দর্য। এবং কখনো কখনো কোনো শিক্ষক এগুলোর জন্য কিন্তু নাম্বারও কেটে দিবে। মনে রাখো বিক্রয়ের সঙ্গে যে আইটেম গুলো আগে যোগ হয় সেগুলো আগে যোগ করতে হয়, এবার ইচ্ছা মতন যোগ বিয়োগ করা যায় না। তাহলে বিক্রয়ের সঙ্গে অলিখিত বিক্রয় 20,000 যোগ হবে, তাহলে হয়ে যাবে 2,70,000। সেখান থেকে বিক্রয় ফেরত দুইটা ছিল, একটা হচ্ছে বিক্রয় ফেরত, লিখিত বিক্রয় ফেরত যেটা, আর একটা ছিল অলিখিত বিক্রয় ফেরত। কিন্তু অলিখিত বিক্রয় ফেরত, অলিখিত বুঝতে বিক্রয় পারিনি ফেরতটা প্রথমে তুমি স্যার। বাদ দাওনি, তোমাকে প্রথমে বুঝতে অলিখিত পারিনি বিক্রয় স্যার। ফেরতের পরিমাণটাও বাদ দিতে হবে। অলিখিত বিক্রয় ফেরতটা ছিল 2,000, এটাও বাদ দিতে হবে, এটা তুমি বাদ দাওনি। তাহলে 5,000 আর 2,000, 7,000 এখান থেকে বাদ দিতে হবে। 2,63,000 তাহলে হবে যাবে স্যার। 2,07,000 যদি বাদ দেওয়া হয় তাহলে 2,63,000 হবে, তাই না? জি স্যার। আর এই 2,63,000 উপরে তোমাকে কারবারি ভাটটা তোমাকে বিক্রয় ভ্যাটটা বের করতে হবে, সেটা গণনাটা দেখাওনি। 2,63,000 ভাগ হচ্ছে 115 গুণ হচ্ছে 15, তাহলে আমাদের বিক্রয় ভ্যাটটা বেরোবে। আর সেই বিক্রয় ভ্যাটটা বের করার পর সেটা বিক্রয় ভ্যাটটা 34,304 বাদ স্যার। দেবে, তারপরে তুমি কারবারি বাট্টাটা বাদ দেবে। বিক্রয় ভ্যাট বাদ দেওয়ার পর কারবারি বাট্টাটা বাদ দেবে। তোমার এই ফরম্যাটটা ঠিক আছে। তুমিও একটা ভুল করে ফেলছো, সেই ভুলটা হচ্ছে তুমি অলিখিত বিক্রয় ফেরতটা বাদ দাওনি। আর অলিখিত বিক্রয় ফেরতটা বাদ না দেওয়ার কারণে তোমার টোটাল রেজাল্টের মধ্যে একটা ভুল হয়ে গেছে, তুমিও 1 নাম্বার কম পাবে। কিন্তু তোমরা সবাই যারা বাড়ির কাজ করোনি সবাই মনোযোগ দিয়ে শোনো। বিশদ আয় বিবরণী যদি তুমি নিখুঁত ভাবে পাঠতে চাও, 2,22,696 আনসার। যাই হোক নিখুঁত ভাবে তোমরা যদি অঙ্কটা শিখতে চাও, তাহলে প্রত্যেককে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট আমি যখন বিশদ আয় বিবরণী তোমাদেরকে তৈরি করতে দিয়েছিলাম, বিশদ আয় বিবরণী নিয়ে যখন আমি আলোচনা করেছিলাম, তখন আমি শুরুতেই পয়েন্ট মধ্যে লিখে দিয়েছিলাম যেখানে মোট 7টা পয়েন্ট 6টা পয়েন্ট রয়েছে। এর প্রত্যেকটা পয়েন্টে নিখুঁত ভাবে তোমাদেরকে পাঠতে হবে। নিখুঁত ভাবে পাঠতে হলে কিন্তু তোমাকে এই বাড়ি কাজগুলো ঠিকভাবে করতে হবে। আর যদি তোমরা এগুলো না করো তোমরা শিখতে পারবে না। তো ঠিক আছে, আমি মোটামুটি নিট বিক্রয় নিয়ে আমার আলোচনা হয়ে গেল। তোমরা এবার খেয়াল করো, এবার আমাদের পরবর্তী কাজ হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় বের করা। আমি বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য এখন একটা বিবরণী তোমাদেরকে লিখে দেব, এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এবং তোমরা মনে রেখো, বিক্রিত পণ্যের ব্যয় যদি তোমরা বের করতে শিখে যাও তাহলে কিন্তু তোমরা কিন্তু একটা স্টেপ তোমাদের কমপ্লিট হবে। কারণ নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিলে কিন্তু আমরা মোট মুনাফা পাই। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিলে কিন্তু আমরা মোট মুনাফা পাই। যারা নিট বিক্রয় বের করা শিখে গেছো, এখন যদি তোমরা বিক্রিত পণ্যের ব্যয়টাও বের করতে শিখে যাও তাহলে মোট মুনাফা বের করাটা তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। তাই আমরা একটা স্টেপ কমপ্লিট করতে পারবো যদি আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা বের করতে পারি। আর সবাই খাতা কলম নিয়ে নাও, আমি তোমাদেরকে এখন বিক্রিত পণ্যের ব্যয়টা কিভাবে বের করতে হবে সেটা শেখাবো। সবাই খাতা কলম নিয়ে নাও, বিক্রিত পণ্যের ব্যয়ের বিবরণীটা তোমরা আমার সাথে সাথে লিখবে এবং বোঝার চেষ্টা করবে। খাতা নাও, খাতার মধ্যে যখন বিবরণীটা তোমরা লিখে লিখে করবে, খাতার মধ্যে যখন বিবরণীটা তোমরা লিখে লিখে করবে তখন তোমাদের কাছে এখনই মুখস্থ হয়ে যাবে। তোমরা খাতা নাও। আমি কিন্তু কিছুক্ষণ পর পর বলা শুরু করবো, পিছায় পড়লে কিন্তু বিপদে পড়ে যাবে। নিট বিক্রয়ের পরিমাণ আমরা বের করা শিখে গেছি। আজকে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা বের করা শিখবো। তোমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য 3টা টাকার ঘর টেনে, ঠিক যেরকম একটা বিবরণী আমি টেনেছি এরকম একটা বিবরণী টানো, ঠিক এরকম একটা বিবরণী তোমরা টেনে ফেলো। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য ঠিক এই ধরনের একটা বিবরণী তোমরা টেনে ফেলো।
এবার দেখো, বিক্রিত পণ্যের ব্যয় যদি তুমি নির্ণয় করতে চাও, তোমার প্রথম কাজ হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্যটাকে 2 নাম্বার টাকার কলমে লেখা। বিক্রিত পণ্যের ব্যয়ের প্রথম আইটেম হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য। তাই রেওয়া মিল থেকে তুমি সর্বপ্রথমে প্রারম্ভিক মজুদ পণ্যটা খুঁজবে, আর এই প্রারম্ভিক মজুদ পণ্যটাকে তুমি 2 নাম্বার টাকার ঘরে লিখে দিবে। এই প্রারম্ভিক মজুদ পণ্যটাকে তুমি 2 নাম্বার টাকার কলমে বসাই দিবে। আর এই প্রারম্ভিক মজুদ পণ্যের সঙ্গে আমরা এবার লিখবো ক্রয়। তবে দেখো, আমরা ক্রয়ের টাকাটাকে প্রথম টাকার ঘরে লিখেছি, কারণ ক্রয়ের সঙ্গে বেশ কিছু সমন্বয় থাকে। সেই সমন্বয়গুলো সমাধান করার পর নিট ক্রয় যেটা বের হয় সেটাই আমরা টাকার ঘরে বসাবো। দেখো, আমাদের প্রারম্ভিক মজুদ পণ্যের নিচে কিন্তু ক্রয় রয়েছে। ক্রয়টাকে প্রথম টাকার ঘরে লেখা হয়েছে কারণ ক্রয়ের সঙ্গে বেশ কিছু সমন্বয় হয়। সেই সমস্ত সমন্বয়গুলো সমাধান করার পর যখন আমরা নিট ক্রয় পাবো, সেটাই আমরা প্রারম্ভিক মজুদ পণ্যের নিচে লিখবো। তোমরা কি এইভাবে সবাই ঘর টেনে কাজ করা শুরু করেছো? তোমরা বিবরণীটা কি সবাই লেখা শুরু করেছো? জি স্যার। যাতে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য আমি যে অঙ্কগুলো করাবো, সেই অঙ্কগুলো যেন তখন তোমরা করতে পারো ঠিকভাবে, সেই জন্য এই বিবরণীটা খাতায় সুন্দর করে তোলো। প্রত্যেকটা অঙ্ক করার সময় তোমরা এই ফরম্যাটটা ঠিক রাখবে। আর মনে রেখো, যত রকমের জটিল সমন্বয় রয়েছে ইন্টারে কিন্তু সব আসে। শুধু ইন্টারে না, ইন্টার পরীক্ষা দেওয়ার পর ভার্সিটিতে অ্যাডমিশন নিতে গিয়েও কিন্তু তোমার এই সমস্ত সমন্বয়গুলোই তোমাকে ভার্সিটিতে অ্যাকাউন্টিং এর ভালো পরীক্ষা দিতে সাহায্য করবে। সেই জন্য এই বিষয়গুলো নিখুঁত ভাবে তোমাদেরকে পারতে হবে, কোনো কনফিউশন রাখা যাবে না। তো চলো, ক্রয়। এবার ক্রয়ের সঙ্গে দেখো, আমি সর্বপ্রথমে অলিখিত ক্রয়টা আমি যোগ করেছি। আমি বলেছি প্রত্যেকটা আইটেমের সঙ্গে যে সমন্বয়গুলো ওই আইটেমকে বাড়ায়, আগে সেই যোগ আইটেমগুলোকে আগে সমন্বয় করতে হয়। তাই অলিখিত ক্রয় যদি সমন্বয় থাকে, যে আমরা কতটুকু পরিমাণ পণ্য অলিখিত রয়েছে, সেই অলিখিত ক্রয়টা আমরা ক্রয়ের সঙ্গে যোগ করে দেব। দেখো, যোগ করার পর এবার দেখো, আমি বাদ দিচ্ছি যে সমস্ত আইটেম গুলো ক্রয়ের সঙ্গে সমন্বয় হবে, বাদ যাবে। দেখো, তাদেরকে আমি ক্রয় থেকে বাদ দিচ্ছি। ক্রয় ফেরত, এটা ক্রয় থেকে বাদ যাবে, তোমরা জানো। এবার দেখো, ক্রয় বাদটা, এটাও ক্রয় থেকে বাদ যাবে, তোমরা জানো। মুনাফাবিহীন পণ্য বিক্রয়, দেখো মুনাফাবিহীন পণ্য বিক্রয় কিন্তু ক্রয় থেকেও বাদ যায়, বিক্রয় থেকেও বাদ যায়। এই আইটেমটা ক্রয় হিসাবেও গণ্য করা হয় না, এই আইটেমটাকে বিক্রয় হিসাবেও গণ্য করা হয় না। লাভ যেহেতু হয়নি, এটা এই আইটেম দিয়ে কোনো ব্যবসাও হয়নি। যেহেতু আমি লাভ করি নাই, তাহলে এই পণ্য দিয়ে কোনো ব্যবসা হয় নাই। আর ব্যবসা যদি না হয়, তাহলে এটা ক্রয় থেকেও বাদ, এটা বিক্রয় থেকেও বাদ। সেই জন্যই মুনাফাবিহীন পণ্য বিক্রয়কে আমরা বিক্রয় হিসাবেও গণ্য করি না, ক্রয় হিসাবেও গণ্য করি না, কারণ মুনাফাবিহীন পণ্য বিক্রয়ের কোনো ব্যবসায়িক ঘটনা নয়। সেজন্য আমরা এটা বিক্রয় থেকেও বাদ দেই, ক্রয় থেকেও বাদ দেই। এরপরে আসো, আগুনে বিনষ্ট পণ্য। পণ্য যদি আগুনে বিনষ্ট হয়, তাহলে সেটাও আমরা ক্রয় থেকে বাদ দিব। পণ্য আগুনে বিনষ্ট হওয়া মানেই হলো আমাদের ক্রয়কৃত পণ্য কমে গেল, সেজন্য আমরা এটাকেও ক্রয় থেকে বাদ দিয়ে দিব, এটাকেও আমরা ক্রয় থেকে বাদ দিয়ে দিব। দেখো, ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, ব্যক্তিগত প্রয়োজনে মালিক যদি পণ্য উত্তোলন করে, সেটাও আমাদের ক্রয়কৃত পণ্যের পরিমাণকে কমিয়ে দেয়, সেটাও আমরা আমাদের ক্রয় থেকে বাদ দিয়ে দিব। এই সমস্ত সমন্বয়গুলো তোমাদেরকে সমন্বয়ের মধ্যে দিতে পারে। ক্রয়ের সঙ্গে রিলেটেড এই সমস্ত সমন্বয়গুলোকে কিভাবে সমাধান করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এবং বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার একটা নিখুঁত ছক তোমাদের সামনে তুলে ধরছি। এটা ভালো মতন বাসায় দেখবা, যাতে আমি এই ছকের উপর ডিপেন্ড করে একটা চমৎকার অঙ্ক